দর্শক স্বাগত দীপ্ত সংবাদে, সাথে আছি আমি নুজহাত রাহনুমা। দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়ের উপর দিয়ে বইছে মাঝারি শৈত্যপ্রবাহ। স্বল্প সময়ের জন্য সূর্যের দেখা মিললেও উত্তাপ নেই বললেই চলে। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢাকা থাকছে বিস্তীর্ণ এলাকা। সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৬.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেতুলিয়া আবহাওয়া অফিস, যা এই মৌসুমের সবচেয়ে কম। প্রায় একই চিত্র কুড়িগ্রামেরও। তীব্র শীতে সবচেয়ে বেশি কষ্টে রয়েছে জেলার নদী তীরবর্তী অতি দরিদ্র ও নিম্ন আয়ের মানুষ। কুড়িগ্রামে সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা পরিমাপ করা হয় ৯ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া নওগাঁয় ৯.৩ ডিগ্রি এবং গাইবান্ধায় সর্বনিম্ন 10.৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। দক্ষিণের জেলা পটুয়াখালীতে সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 11.৮ ডিগ্রি সেলসিয়াস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সব ধরনের সহায়তা দিবে ইউরোপীয় ইউনিয়ন। পর্যায়ক্রমে ২০০ পর্যবেক্ষক পাঠাবে তারা। বৃহস্পতিবার সিইসির সঙ্গে দেখা করে কথা জানিয়েছে ইইউ নির্বাচন পর্যবেক্ষক মিশন। সিইসি জানান, আর কোনো পাতানো নির্বাচন হবে না, সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা হবে। এদিকে ইসিতে আপিলের চতুর্থ দিনে আবেদন জমা পড়েছে ১৭৪টি। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে যায় ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক মিশনের প্রধান ইভার্স ইজাবসের নেতৃত্বে ৪ সদস্যের প্রতিনিধি দল। তারা প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিনের সাথে সাক্ষাৎ করেন। পরে ইইউ প্রতিনিধি দলের প্রধান জানান, সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশনকে ইইউ সব ধরনের সহযোগিতা দেবে। বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নের জন্য একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্র। বাংলাদেশে যাতে অবাধ ও সুষ্ঠু প্রক্রিয়ায় নির্বাচন অনুষ্ঠিত হয়, সেজন্য গভীর আগ্রহে অপেক্ষা করছে ইইউ। এর আগে ইসিতে সংক্ষুব্ধদের আপিল কার্যক্রম পরিদর্শনে গিয়ে সিইসি বলেন, দেশে আর কোনো পাতানো নির্বাচন হবে না, এজন্য রাজপথে নামারও দরকার হবে না। কোনো পাতানো নির্বাচন হবে না, রাজপথে নামারও দরকার হবে না। কোনো পাতানো নির্বাচন দেশে ইনশাল্লাহ হবে না। ইসিতে আপিলের চতুর্থ দিন নির্দিষ্ট সময় শেষ হওয়ার পরও দীর্ঘ লাইন দেখা গেছে সংক্ষুব্ধ ব্যক্তিদের। ভোটের পরিবেশ নিয়ে অসন্তোষ যেমন রয়েছে, সেই সাথে স্বতন্ত্র প্রার্থীদের ১% স্বাক্ষর তালিকা জমা দেওয়ার নিয়ম বাতিলের দাবি জানান কেউ কেউ। একটা দল নিবন্ধন পাইতে গেলে গোটা বাংলাদেশে ২০,০০০ প্রার্থী সমর্থন লাগে লোকের, অথচ আমি একজন স্বতন্ত্র প্রার্থী, আমার একার লাগবে ৫,৫০০। এটা টোটালটা একটা বৈষম্যমূলক একটা আইন। এই ৩ জন ব্যক্তি এখানে সাইন দিয়েছিল, তাদের বিষয়ে তাদের সরাসরি বাড়ি থেকে হুমকি দেওয়া হচ্ছে যে নির্বাচনের পর আমরা আপনাকে দেখে নিব। ভোট বাছাইয়ের দিন আমার সাথে বৈষম্য করছে। আমার দিচ্ছে 11:30 টাইম, রিটার্নিং অফিসার 10টায় রিটার্ন, কোনো সিডিও দেয় নাই, কোনো যোগাযোগ করে নাই। আমাদেরকে খোঁড়া অজুহাতে আমার প্রার্থিতা বাতিল করেছে। চতুর্থ দিনের ১৭৪টি সহ আপিলের সংখ্যা বেড়ে হয়েছে ৪৬৯। ৯ জানুয়ারি শেষ হচ্ছে আপিল গ্রহণ। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। পাবনা মানসিক হাসপাতালে চিকিৎসা শেষে সুস্থ হয়েছেন, তবুও বছরের পর বছর ধরে হাসপাতালেই পড়ে আছেন অনেকেই। কাউকে আবার ভুল ঠিকানা দিয়ে ভর্তি করিয়ে খোঁজ রাখেনি পরিবার। কোথাও যাওয়ার জায়গা না থাকায় হাসপাতালেই কাটছে তাদের জীবন। বর্তমানে সাইদের বয়স ৬৫ বছর। ১৯৯৬ সালে ৩৬ বছর বয়সে ভর্তি হয়েছিলেন পাবনা মানসিক হাসপাতালে। ৩০ বছর ধরে তার খোঁজ নিতে আসেনি পরিবারের সদস্যরা। শুধু সাইদ নয়, তার মতো এমন আরো অনেকেই আছেন যারা সুস্থ হয়েও পড়ে আছেন মানসিক রোগীদের সাথে। যখন জানতে পারেন পরিবার থেকে তাদের খোঁজে কেউ আসে না, তখন তাদের দিন কাটে চরম হতাশায়। আবার বয়সের ভারে নুয়ে পড়েছেন অনেকেই। 14-15 বয়স আমার, তখন আমার এই মাথার প্রবলেম। তো তখন থেকে আমি আউটডোর থেকে ওষুধ খাতি যারা মানসিক রোগী তারা তো সবসময় ওষুধ খাইতে চায় না, তো আমি ওষুধ খাচ্ছি। ভালো ফ্যামিলির লোকজন আসে, দেখা যাচ্ছে যে একটা মেন্টাল পেশেন্ট যদি ওদের বাসায় থাকে, ওরা সমাজে ওরা মানহানি মনে করে, ওরা যার কারণে এখান থেকে নিতে চায় না, ভুল ঠিকানা দিয়ে যায়। হ্যাঁ, ওরা তো পরিবেশ মনে করেন যে এখানে থেকে গেলে ওরা জীবনযাপন করতে পারবে।
চিকিৎসক ও জনবল সংকটে ব্যাহত হচ্ছে মানসিক হাসপাতাল চিকিৎসা কার্যক্রম। সাধারণত রোগীরা তো অন্য জায়গায় কোনো অসুস্থ হলে সঙ্গে সঙ্গে তারা হসপিটালে দেয়, কিন্তু মেন্টাল হসপিটালে অনেক উদা ফকির কবিরা বিভিন্ন দেখায় লাশ পর্যায়ে এখানে নিয়ে আসে। কুসংস্কার আর পরিবারের অবহেলার কারণে এসব রোগীরা পুরোপুরি স্বাভাবিক জীবনে ফিরতে পারছেন না বলে মনে করেন চিকিৎসকরা। তবে আমাদের মানসিক স্বাস্থ্য বিষয়ে কিন্তু এখনো কুসংস্কার বিদ্যমান, যে আমাদের 100 জন মানসিক রোগীর মধ্যে মাত্র 8 জন আসে চিকিৎসকের কাছে, আর 92 জন রোগী কিন্তু ডাক্তারের কাছে আসে না। তারা বিভিন্ন অপচিকিৎসার শিকার হয়। এটা সবচেয়ে বড় বাধা, যেখানে আমাদের সচেতনতার অভাব। এটাই হলো প্রধান এবং প্রথম বাধা। 1957 সালে প্রতিষ্ঠিত পাবনা মানসিক হাসপাতালে বর্তমানে রোগী আছে 500 জন, তবে শয্যা আছে 350টি, আর টাকা দিয়ে সেবা নিতে হয় 150টি শয্যায়। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানের সরকার বিরোধী বিক্ষোভ আরও তীব্র হয়েছে। পরিস্থিতির দ্রুত অবনতি হওয়ায় দেশজুড়ে ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ইরানের শেষ শাসকের ছেলে রেজা পেহলভির আহ্বানে রাস্তায় নামেন তার হাজারো সমর্থক। রাজধানী তেহরান সহ বিভিন্ন শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এ সময় তারা সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি জানিয়েছে, গত 12 দিনে ইরানের 31টি প্রদেশের মধ্যে 25টির 348টি স্থানে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। বিক্ষোভ শুরুর পর থেকে ইরানে এখন পর্যন্ত অন্তত 21 জন নিহত হয়েছেন, যার মধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্যও রয়েছেন। সহিংসতার জেরে পুলিশের মোটরসাইকেল, রাষ্ট্রীয় টিভি সংশ্লিষ্ট ভবন, গভর্নর অফিস ও সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছবিতে আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা। বিপিএলে দিনের প্রথম ম্যাচে দুপুর 2টায় চট্টগ্রাম রয়্যালসের প্রতিপক্ষ রাজশাহী ওয়ারিয়র্স। সন্ধ্যা 7টায় নোয়াখালী এক্সপ্রেস খেলবে রংপুর রাইডার্সের বিপক্ষে। 6 ম্যাচে 4 জয় আর 2 পরাজয়ে টেবিলের টপার চট্টগ্রাম। এই দলটি মালিকানায় রয়েছে বিসিবি। নেট রান রেটেও বাকি 5 দলের চেয়ে তারা বেশ এগিয়ে। বিপরীতে 4 জয় আর 1 পরাজয়ে পয়েন্ট টেবিলের 4 নম্বরে রাজশাহী ওয়ারিয়র্স। টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হওয়া নোয়াখালী এক্সপ্রেসের জন্য বাকি ম্যাচগুলোতে অংশ নেওয়া নিয়ম রক্ষার মতো। আজকের প্রতিপক্ষ রংপুর রাইডার্সের বিপক্ষে যদিও জয় পায়, তা হবে এবারের আসরের সবচেয়ে বড় অঘটন। 4 জয়ে তারা আছে টেবিলের 2 নম্বরে। আবেগ নয়, ক্রিকেটের ভবিষ্যৎ চিন্তা করে ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন ছিল বলে মনে করেন ক্রিকেটার তামিম ইকবাল। বৃহস্পতিবার বিকেলে জিয়া আন্তঃবিশ্ববিদ্যালয় টি10 ক্রিকেট টুর্নামেন্টের সংবাদ সম্মেলনে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে উপস্থিত থেকে তিনি এই কথা বলেন। 32টি দল নিয়ে আজ থেকে সিটি ক্লাব মাঠে শুরু হবে এই প্রতিযোগিতা। সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুর্নামেন্টের প্রধান উপদেষ্টা ও বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক। এ সময় তামিম জানান, বিসিবি স্বতন্ত্র সংগঠন হলেও বর্তমান সময়ে যারা বোর্ডে আছেন তারা অবৈধ নির্বাচনের মাধ্যমে দায়িত্বে রয়েছেন। সবাইকে একসাথে মিলে অনেক সময় ডায়লগে অনেক কিছু সমাধান করা যায়। আপনার নিজের বাংলাদেশের অবস্থান ওয়ার্ল্ড ক্রিকেটে কি, বাংলাদেশের ভবিষ্যৎটা কি হইতে পারে, সব কিছু চিন্তা করে আমার সিদ্ধান্ত আমি নিতাম। আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে একটা ইন্ডিপেন্ডেন্ট বডি মনে করি। অবশ্যই গভর্নমেন্ট এটার অনেক বড় পার্ট, আপনার গভর্নমেন্টের সাথে আলোচনা করতে হবে। বর্তমান বোর্ড এই অবৈধ ইলেকশনের পর একটা জিনিসই করছেন, ওটা হলো টাইম বাই করা। আমি কেন এই কথাটা বলছি, আমি খেলা বাংলাদেশের মাটিতে হবে না এটার পক্ষে আমি না। মাত্র 4 মাসের অনুশীলনে কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নিয়ে সাফল্য এনে দেওয়া নারী ভলিবল দল নিয়ে আরও স্বপ্ন দেখছেন দলের ম্যানেজার আমিরুল হোসেন আপন। তবে সেজন্য প্রয়োজন নারী খেলোয়াড়দের আর্থিক নিরাপত্তা। সেই সাথে বিদেশের মাটিতে কয়েকটি আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারলে র্যাঙ্কিংয়ে ঠাঁই করে নেওয়া সম্ভব বলেও মনে করেন তিনি। ক্রিকেট, ফুটবল কিংবা ক্রীড়া অঙ্গনের অন্য কোনো ডিসিপ্লিনে পাল্লা দিয়ে দেশের জন্য সাফল্য বয়ে আনছেন বাংলাদেশের নারীরা। তবে সে দৌড়ে নেই দেশের নারী ভলিবল দল। গত মাসে ইতিহাসে প্রথমবার কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট কাভা কাপে অংশ নেয় তারা। সেন্ট্রাল এশিয়ার এই প্রতিযোগিতায় আফগানিস্তানকে সরাসরি 3-0 সেটে হারিয়ে তৃতীয় হয় বাংলাদেশের মেয়েরা। 2016 সালে বোধহয় একটা ট্রেনিং হয়েছিল মেয়েদের, এরপর আর কোনো ট্রেনিং হয় না। তা বেসিক্যালি একটা রেজাল্ট আনতে গেলে, একটা মেয়েদের বলেন কিংবা ছেলেদের রেজাল্ট আনতে গেলে তাদের থেকে একটা লং টাইম একটা পরিকল্পনা করতে হবে। লং টাইম পরিকল্পনা, ট্রেনিং পিরিয়ড বলেন যেটাই করেন,
করার পরে তাদের থেকে আমরা কিছু আশা করতে পারি, কিংবা একটা নতুন টিম যেটা আমরা গঠন করেছি অনলি 4 মাস, যেটা ডিস্ট্রিক্ট খেলা প্রথম খেলেছি, ডিস্ট্রিক্ট খেলাতে থেকেই আমরা বাছাই করেছি একদম নতুন একটা টিম। তার মধ্যে পুরনো বোধহয় 2-1 ছিলেন। এশিয়া গেমস বাতিল হওয়ায় বাংলাদেশ নারী ভলিবল দল আন্তর্জাতিক ম্যাচ খেলে মালদ্বীপে অনুষ্ঠিত কাফা কাপে। বিকেএসপিতে মাত্র 4 মাসের অনুশীলনে সাফল্য আসে টুর্নামেন্টে। বিকেএসপিতে আমাদের মেয়েদের যে কোচিং যে করাইছে রাসেল, মানে তাকে আমি তার সুনাম পড়লে অনেক ছোট হয়ে যাবে, কারণ সে এতভাবে টেকনিক্যালি শিখিয়েছে আমাদের মেয়েদেরকে, এবং টেকনিক্যালি বলেন আমার কোথায় কি আছে সব কিছু সে খুব সুন্দর করে রাসেল শিখিয়েছে, এবং আমার মেয়ে যারা আছেন তারাও সেটা গ্রহণ করতে পেরেছে। দেশের ক্রীড়া অঙ্গনে অন্য অ্যাথলেটদের মতো নারী ভলিবল দলও এগিয়ে যাবে এমন স্বপ্নই দেখেন তিনি। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা। দর্শক, এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বেলা 12টায় বাণিজ্য সংবাদ দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্যের জন্য চোখ রাখুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।